নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিবৃত্তি তৃতীয় খণ্ড চৈতন্য যুগ থেকে অসিত কুমারের বন্দ্যোপাধ্যায়ের রচিত বাংলা সাহিত্যের ইতিবৃত্তি থেকে আমরা আজকে মনসামঙ্গলের যে বিষয়বস্তু আছে সেগুলো আমরা আলোচনা করব। একদম অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যা যা লিখেছেন সেই অনুসারে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অধ্যায় মনসামঙ্গলের স্বরূপ, ভূমিকা, মঙ্গলকাব্যের মঙ্গলকাব্য, ব্রতকথা ও পাঁচালী, মঙ্গলকাব্যের পটভূমি, বিষয়বস্তু, মঙ্গলকাব্যের সাহিত্যিক রূপ, মঙ্গলকাব্যের শ্রেণী, এগুলো আমরা এই ভিডিওতে আমরা ডিটেলসে পড়ব এবং আশা করি আপনাদের যদি আপনাদের অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা সাহিত্যের ইতিবৃত্তি দ্বিতীয় খণ্ড চৈতন্য যুগ না থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হতে পারে। তো চলুন শুরু করি। মঙ্গলকাব্যের স্বরূপ। ভূমিকা। মধ্যযুগের বৈষ্ণব সাহিত্যে চৈতন্য জীবনী, রামায়ণ, মহাভারতের, ভাগবতে অনুবাদ ইত্যাদি সম্বন্ধে আধুনিককালের শিক্ষিত বাঙালির কিছু কিছু কৌতূহল, আকর্ষণ ও প্রীতি থাকিলেও একমাত্র মুকুন্দরাম ও রাজচন্দ্রকে বাদ দিলে বর্তমানকালে বিশেষজ্ঞ গবেষক ও ছাত্র সম্প্রদায়ের ব্যতীত আর বড় কেহ মঙ্গলকাব্য সম্পর্কে জিজ্ঞাসু নহেন। 1871 সালে বঙ্কিমচন্দ্র দ্য ক্যালকাটা রিভিউ পত্রে বেঙ্গলি লিটারেচার প্রবন্ধে এবং বেঙ্গল সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনে প্রদত্ত বক্তৃতায় মঙ্গলকাব্য সম্বন্ধে কিছু বলেন নাই। অবশ্য ক্যালকাটা রিভিউ পত্রে প্রকাশিত প্রবন্ধে তিনি কবিকঙ্কনের উল্লেখ করিয়াছিলেন। ইহার 2 বৎসর পরে প্রকাশিত রামগতি ন্যায়রত্নের বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাবে, এটা প্রকাশিত হয়েছিল 1873 সালে, মুকুন্দরাম, কেতকদাস, ক্ষমানন্দ, রামেশ্বর ও ঘনরামের উল্লেখ থাকিলেও মনসামঙ্গল নামক কোনো বিশেষ সাহিত্য শ্রেণীর সম্বন্ধে বৈশিষ্ট্য সম্বন্ধে ন্যায়রত্ন মহাশয় অতিবাহিত হইয়াছিলেন বলিয়া মনে হয় না। রমেশচন্দ্র দত্ত 1877 সালে ইংরেজি ভাষায় লিটারেচার অফ বেঙ্গল নামক বাংলা সাহিত্যের যে ইতিহাস রচনা করিয়াছিলেন তাহাতে অতি নিপুণতার সঙ্গে মুকুন্দরাম ও ভারতচন্দ্রের বিস্ময়কর কবি প্রতিভা ব্যাখ্যাত হইলেও মঙ্গলকাব্য নামক কোনো স্বতন্ত্র পন্থার কাব্য সম্বন্ধে রমেশচন্দ্র কোনো মন্তব্য করেন নাই। ইহার প্রায় 1 বৎসর পরে রাজনারায়ণ বসু বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা 1878 সালে নামক পুস্তিকাতেও মঙ্গলকাব্যের পৃথক শ্রেণী সম্বন্ধে কিছু বলেন নাই। তবে রামগতি ন্যায়রত্ন তাহার ইতিহাসে কবিকঙ্কন কাব্যকে চণ্ডীকাব্য এবং কেতকদাসের গ্রন্থকে মনসার ভাসান বলিয়াছেন। অনুমান হয় রামগতি ভাষান অর্থে মঙ্গলকাব্যকেই বুঝিয়াছিলেন। দীনেশচন্দ্র সেন তাহার বঙ্গভাষা ও সাহিত্যের প্রথম সংস্করণে মঙ্গলকাব্যের বিশেষ শ্রেণী ও কাব্য শাখার স্বরূপ নির্ণয় করেন। বাংলাদেশে খ্রিস্টীয় 5ম শতাব্দীর শেষভাগ হইতে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ পর্যন্ত পৌরাণিক লৌকিক সংমিশ্রিত দেবদেবীর লীলা মাহাত্ম্য, পূজা প্রচার এবং ভক্তকাহিনী অবলম্বনে যে ধরনের সম্প্রদায়গত প্রচারধর্মী ও আখ্যানমূলক কাব্য রচিত হইয়াছে তাহাকে বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গলকাব্য বলা হয়। যাহারা মঙ্গলকাব্য রচনা করিতেন বা গান করিতেন অথবা ভক্তিভরে শ্রবণ করিতেন তাহারাই চণ্ডী গান বা মনসার ভাসানকে মঙ্গলকাব্য নামে অভিহিত করিয়াছেন। এই সমস্ত মঙ্গলকাব্যের অনেকগুলি এক মঙ্গলবারে পাঠ আরম্ভ হইত এবং পরের মঙ্গলবারে সমাপ্ত হইত। এজন্য কোনো কোনো মঙ্গলকাব্য অষ্টামঙ্গল নামেও পরিচিত। পূর্ববঙ্গে রাত্রি জাগিয়া মঙ্গল গান হয় বলিয়া সেই অঞ্চলের ইহা রয়ানি বা রজনী শব্দের অপভ্রংশ হচ্ছে রয়ানি নামে অধিকতর পরিচিত। মঙ্গলকাব্যের সঙ্গে উক্ত মঙ্গল শব্দের কিছু যোগাযোগ থাকিতে পারে। চৈতন্য ভাগবতের প্রভু কন গাও কিছু কৃষ্ণের মঙ্গল, চৈতন্য ভাগবতের প্রভু কন গাও কিছু কৃষ্ণের মঙ্গল অথবা কৃত্তিবাসী রামায়ণের নানা মঙ্গল নাটগীত হিমালয়ের ঘরে প্রভৃতি উদ্ধৃতিতে মঙ্গল শব্দ লীলা কাহিনীকে নির্দেশ করিতেছে। তামিল ভাষায় মঙ্গল শব্দ বিবাহ অর্থে প্রযুক্ত হইলেও বাংলা মঙ্গলকাব্যের সঙ্গে তামিল মঙ্গলের কোনো সম্পর্ক নাই। মঙ্গল রাগ নামক গানের সুর বিশেষ হইতেই
যে মঙ্গল কাব্যের মঙ্গল নামের উৎপত্তি হইয়াছে তাহাও যুক্তিযুক্ত নহে। যে কোনো অর্থেই হোক না কেন মঙ্গল কাব্যের মঙ্গল শব্দটির সঙ্গে শুভ ও কল্যাণের অর্থসাদৃশ্য আছে। দেবমাহাত্ম্যবাচক বিশেষ সম্প্রদায়ের জন্য যে আখ্যান কাব্য রচিত হইয়াছিল সাধারণ কথায় তাহাকে মঙ্গল কাব্য বলা যায়। মঙ্গল কাব্য ব্রতকথা ও পাঁচালী। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে মঙ্গল কাব্যের প্রথম লিখিত রূপ পাওয়া গেলেও তাহারও 2-3 শত বৎসর পূর্বেও ইহার অস্তিত্ব ছিল বলিয়া মনে হয়। পূর্ববর্তী মহাকাব্য বা পুরাণের আকার লাভ করিবার পূর্বে মঙ্গল কাব্যগুলো গ্রাম্য মেয়েলি ব্রতছড়া ও লোকধর্মানুকূল কৃত্যের মধ্য দিয়া বিকাশ লাভ করিয়াছে। পূর্ববঙ্গে শনি ও সূর্যের পাঁচালী এবং গোটা বাংলাদেশেই সত্যবীরের পাঁচালীর পুঁথি পাওয়া গিয়াছে। এই পাঁচালী ব্রতকথারই লিখিত রূপ। মঙ্গল কাব্যকে অন্তত 2টি স্তরের মধ্য দিয়া পরিণতি লাভ করিতে হইয়াছে। প্রথম স্তরটিকে ব্রতকৃত্য নাম দেওয়া যাইতে পারে। ধর্মানুভূতি, গার্হস্থ্য জীবনের সুখ শান্তি ও শিল্পচেতনাকে সংমিশ্রিত করিয়া আর্যেতর সমাজে ও আর্য সমাজের স্ত্রীমণ্ডলে এক প্রকার কৃতাকেন্দ্রিক ছড়ার সৃষ্টি হয়। বলাই বাহুল্য যে লৌকিক দেবদেবীর প্রসাদ প্রার্থনার জন্যই অন্তঃপুরিকারা ব্রতছড়ার সাহায্য লইতেন। আলপনা ও অন্যান্য পবিত্র প্রতীক চিহ্নের দ্বারা দেবদেবীর বন্দনা করিতেন। পয়ারের ছড়া বা হালকা চালের চটুল ছন্দে দেবমহিমা বিষয়ক কোনো একটা কাহিনী বিবৃত হইত। বস্তুত ব্রতছড়ার কোনো রচনাকার নাই, সমাজই ব্রতকথার স্রষ্টা। রচনাকার ও সংরক্ষক। বহুজনের মিলিত চেষ্টার ফলে সমাজ মানস হইতেই ব্রতকথার আবির্ভাব। অনুমান হয় মুসলমান অভিযানের পূর্বে সর্বের অধিষ্ঠাত্রী দেবী মনসা ও বেদের দেবী চণ্ডীর লীলা মাহাত্ম্য বিষয়ক অনেক ছোট ছোট ব্রতকাহিনী প্রচলিত ছিল। তারপরে বোধ হয় দেবদেবী কথঞ্চিৎ সম্প্রদায়গত প্রতিষ্ঠা ঘটিলে দ্বিতীয় পর্যায়ে পুরুষ সমাজেও মেয়েলি ব্রতকথা পাঁচালীর আকারে পঠিত বা গীত হইত। পাঁচালীতে কাহিনী থাকিত, কাহিনীর পূর্বাহ পর্যন্ত থাকিত, যাহা ব্রতকথায় সম্ভব নহে, এবং মোটামুটিভাবে বক্তব্যের মধ্যে একটা সঙ্গীতও থাকিত। এই দ্বিতীয় স্তরের স্পষ্ট নিদর্শন পাওয়া না গেলেও ইহার কিছু কিছু আনুমানিক দৃষ্টান্ত দেওয়া নিতান্ত অসম্ভব নহে। কানা হরিদত্তকে মনসামঙ্গলের কবিগণ আদিকবি বলিয়া শ্রদ্ধা জানাইয়াছেন, কেহ বা তাহার ভুলভ্রান্তি ধরিয়া নিন্দা করিয়াছেন। তিনি সম্ভবত মনসামঙ্গলের ছড়ার রূপকে পাঁচালীর আকার দিয়াছিলেন। পঞ্চদশ শতাব্দীর মনসামঙ্গলের কবি বিজয় গুপ্তের সময় হরিদত্তের রচনা লুপ্ত হইয়া পড়িয়াছিল। পরে মনসামঙ্গল কাব্য মহাকাব্য ও পুরাণের ছাঁচে রচিত হইতে আরম্ভ করিলেও এই সমস্ত ব্রতকথা ও পাঁচালী ক্রমে ক্রমে অদৃশ্য হইয়া গেল। কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাহিনী পশ্চিমবঙ্গে সুপরিচিত, কিন্তু ক্ষেমানন্দের ভণিতাযুক্ত মনসামঙ্গলের একখানি অতি ক্ষুদ্র কাহিনী পুরুলিয়া হইতে আবিষ্কৃত হইয়াছে এবং বসন্তরঞ্জন রায় বিধুবল্লভ সম্পাদনায় প্রকাশিত হইয়াছে। কাব্যের পুঁথিটি অর্বাচীন হইলেও ইহার কাহিনী বিন্যাস অনেকটা ব্রতকথা বা পাঁচালীর মতো। তাই মনে হয় মনসামঙ্গলের কাব্য ব্রতকথা ও পাঁচালীর মধ্য দিয়া বিকশিত হইয়াছে। এ বিষয়ে রবীন্দ্রনাথ যথার্থ ইঙ্গিত করিয়াছেন। পুরাতনকে নতুন করিয়া, বিচ্ছিন্নকে এক করিয়া দেখাইলেই সমস্ত দেশ আপনার হৃদয়কে যেন স্পষ্ট ও প্রশস্ত করিয়া দেখিয়া আনন্দ লাভ করে। ইহাতে সে আপনার জীবনের পথে আরও একটা পর্বত যেন অগ্রসর হইয়া যায়। মুকুন্দরামের চণ্ডী, ঘনরামের ধর্মমঙ্গল, কেতকদাস প্রভৃতির মানসার ভাসান, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল এরূপ শ্রেণীর কাব্য তাহা বাংলার ছোট ছোট পল্লী সাহিত্যকে বৃহৎ সাহিত্যে বাঁধিবার প্রয়াস। এমনি করিয়া একটা বড় জায়গায় আপনার প্রাণ পদার্থকে মিলাইয়া দিয়া পল্লী সমাজে ফুল ধরা হইলেই ফুলের পাপড়িগুলির মতো ঝরিয়া পড়িয়া যায়। রবীন্দ্রনাথ এখানে পল্লী সাহিত্য বলতে ব্রতছড়াকেই নির্দেশ করিয়াছেন। রবীন্দ্রনাথ এখানে পল্লী সাহিত্য বলিতে
ব্রতছড়াকে নির্দেশ করিয়াছেন এবং বৃহৎ সাহিত্য বলিতে পূর্ণকারের মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য প্রভৃতিকে বুঝিয়েছেন। মানে রবীন্দ্রনাথ পল্লী সাহিত্য বলিতে ব্রতছড়াকে নির্দেশ করিয়াছেন এবং বৃহৎ সাহিত্য বলতে পূর্ণকারের মঙ্গল কাব্য, পূর্ণাকারের মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য প্রভৃতিকে বুঝিয়েছেন। এই হলো মনসামঙ্গল, ব্রতকথা, পাঁচালী। এখন হচ্ছে মঙ্গল কাব্যের পটভূমি ও বিষয়বস্তু। বাংলাদেশে মৌর্য যুগের পূর্ব হইতেই আর্যাভিগমন আরম্ভ হইয়াছিল, কিন্তু মৌর্য যুগ হইতে উত্তরা পথের আর্যগণ বেদনিন্দিত পূর্ব ভারতে অধিক সংখ্যায় আসিতে শুরু করিয়াছিল এবং গুপ্তযুগে বাঙালির আর্যেতর মানুষ আর্যমতে যথোচিত দীক্ষা লইয়াছিল। তাহার পূর্বে এই আর্দ্রভূমির দেশে কাহারা বাস করিত, নৃতাত্ত্বিকগণ নানা উপাদান বিচার বিশ্লেষণ করিয়া অনুমান করিয়াছেন যে অতি প্রাচীন যুগে যখন আর্যগণ ব্রহ্মাবর্ত বা আর্যাবর্তের সীমা ছাড়াইয়া পূর্বাঞ্চলে প্রসৃত হয় নাই, তখন এই অঞ্চলে অষ্ট্রিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত কৃষিজীবী আদিম জাতি বাস করত। তাহাদের আচার আচরণ, কৃত্য, আদি মানসিক চর্চা, জনন মরণ, বৈবাহিক বৈশিষ্ট্য আর্যাভিগমনের স্রোতে অনেকটা নষ্ট হইয়া যায়। পরে আর্য অনার্য, দাস দস্যু, বেদ, রাঢ়, চুয়ার, নিষাদ, পক্কুস, কুল্লভিল্য প্রভৃতি জাতি উপজাতিতে মিশিয়া গৌরমণ্ডলে যখন একটি মিশ্র নৃতাত্ত্বিক জাতির উদ্ভব হইল, তখন হইতে আর্যের স্মৃতি, মীমাংসা, দর্শন অনুশীলন করিয়া সদ্য প্রমোশন পাওয়া গৌরবঙ্গের আদিবাসীরা প্রাণপণে আর্য হইতে চেষ্টা করিতে লাগিল। সমাজের যে সমস্ত পুরুষ বাহিরে কাজকর্ম করিত, চাষবাস, ব্যবসা বাণিজ্য, যুদ্ধ ব্যবসায় লিপ্ত থাকিত, তাহারা আর্য প্রভাবে নিজ নিজ কৌলিক আচার আচরণ ত্যাগ করিয়া মনে প্রাণে আর্য বনিবার জন্য সচেষ্ট হইল। স্মৃতি মীমাংস পুরাণের প্রভাবে সংস্কৃত ভাষা অনুশীলন এবং পুরোহিত যাজক সম্প্রদায়ের চেষ্টার ফলে আর্যেতর বাঙালি অচিরে আর্য ভাবাপন্ন হইয়া উঠিল। নিজ নিজ পূর্বতন কৃত্য ও আচার আচরণ কোথাও ইচ্ছা করিয়াই ভুলিল, কোথাও বা উদাসীন্যবশত, এবং উচ্চতর মর্যাদার লোভে নিজেদের সংস্কার পরিত্যাগ করিতে লাগিল। কিন্তু ঈষৎ অনগ্রসর পুরুষ সম্প্রদায় এবং অন্তঃপুরুষবাসিনী স্ত্রী সমাজ অত সহজে আপনাদের কুলাচার ও গার্হস্থ্য বৈশিষ্ট্য, ব্রত, দেব উপাসনা প্রভৃতি ছাড়িতে পারিল না। উপরন্তু সমাজের যে অংশ আর্যভাবাপন্ন উচ্চতর বর্ণ হইতে দূরে অবস্থান করিত এবং হীনবৃত্তি অবলম্বনে জীবিকা নির্বাহ করিত, তাহারা পূর্বতন আর্যতর আচার ও দেব বিশ্বাসের খানিকটা আঁকড়াইয়া রহিল। চণ্ডী ও মনসা এই পর্বের দেবী। পরে এই দেবীরা সংস্কৃত ও মার্জিত হইয়া আর্যদেব মণ্ডপে স্থান করিয়া লইয়াছিলেন বটে, কিন্তু তাহাদের চরিত্র ও ব্যবহারে মধ্যে যে রুক্ষতা, নির্মমতা, স্বার্থপরতা ও দম্ভ লক্ষ্য করা যায়, তাহাতে স্পষ্টত আর্যেতর প্রাণশক্তির অমার্জিত ও অমসৃণ প্রভাব ফুটিয়া উঠিয়াছে। যে মানুষ জগতে ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করে, যাহারা জ্ঞানের স্বল্পতার জন্য আত্মশক্তি ও বুদ্ধিতে অবিশ্বাসী, তাহাদিগকে আদিদৈবিক ও আদিভৌতিক উৎপাত হইতে রক্ষার জন্য একটি উৎপাতের দেবতা সৃষ্টি করিতে হয়। আর্দ্র ভূমির দেশ বাংলা, এখানে ডাঙায় বাঘ, জলে কুমির এবং সর্বত্র সাপ। সুতরাং মনসার বন্দনা করিলে সাপ সর্পঘাত হইতে রক্ষা পাওয়া যাইবে, চণ্ডীর উপাসনা করিলে সমস্ত অপবাদ কাটিয়া যাইবে। দক্ষিণ রায় কালু রায়ের পূজা শীর্ণ দিলে ভক্তকে আর বাঘ কুমিরের আক্রমণে প্রাণ হারাইতে হইবে না। এমনি করিয়া উপদ্রুত অসহায় কৃষি সমাজ, নিম্নবর্ণ এবং স্ত্রীমণ্ডল ভয়ে ভক্তিতে মনসার ভাসান গাইয়াছে, চণ্ডীর মঙ্গল গান বাদিয়াছে, রঞ্জাবতী, লাউসেন, কানাড়া, কলিঙ্গার অদ্ভুত কাহিনী শুনিয়াছে। সুতরাং মঙ্গলকাব্যের পটভূমিকায় রহিয়াছে একটি বিশাল গ্রামকেন্দ্রিক, জলজঙ্গল পরিবেষ্টিত, নদীমাতৃক বাংলাদেশ, যেখানে অষ্টিক নরগোষ্ঠীর লোকই প্রধান, যাহারা শিক্ষা সভ্যতায়
পুরাপুরি আর্যত্ব লাভ করিতে পারে নাই। পরবর্তীকালে মঙ্গলকাব্য একটি মার্জিত শিল্পরূপের আকারে রচিত হইলেও ইহার মূলে আর্যেতর গ্রামীণ এবং লৌকিক দেব সংস্কার ও জীবনবাদ লুকাইয়া আছে। দায়ে পড়িয়া অথবা ভয়ে ভক্তিতে যখন সাধারণ বাঙালি চণ্ডী মনসার আরাধনা করিত, গান রচনা করিত, দল বাঁধিয়া পাঁচালী গাহিত, তখন মঙ্গলকাব্যের একটা গ্রামীণ আদর্শ ফুটিয়া উঠিত। অবশ্য সেই আদর্শ উচ্চতর ভাব কল্পনা বর্জিত। পরে মুসলমান যুগে ব্রতকথা সরাপাঁচালী ধরনের মঙ্গলকাব্যে উত্তরাপথের আর্যের ভাষা, সংস্কৃত ও ধর্মদর্শন প্রভাব বিস্তার করিতে লাগিল এবং সেই সময় হইতে গ্রামীণ দেবদেবীকে জাতে তুলিবার চেষ্টা হইতে লাগিল। মনসা মহাদেবের কন্যা, জরৎকারু ঋষির পত্নী এবং বাসুকীর ভগিনী বনিয়া গেলেন। অনার্য বেদের দেবী চণ্ডী শিবের অর্ধাঙ্গিনী উমা পার্বতীর সঙ্গে এক হইয়া গেলেন। ধর্মঠাকুর কোথাও বিষ্ণুর অবতার, কোথাও বুদ্ধ, কোথাও বা শিবের অনুরূপ মাহাত্ম্য লাভ করিলেন। বৌদ্ধযুগের বিনাশের দিনে সিন্ধুর সমাজ ও শিক্ষার আদর্শ বহুল এ প্রকারে ক্ষুণ্ণ হইলে চতুর্বর্ণকে বাঁচাইবার জন্য স্মৃতি ও পুরাণের অনুশাসন প্রয়োজনে হইয়াছিল। বাংলাদেশের মধ্যযুগে যেমন রঘুনন্দন নব্য স্মৃতির প্রাচীর তুলিয়া মুসলমান প্রভাবিত হিন্দু সমাজকে কথঞ্চিত রক্ষা করিতে চাহিয়াছিলেন, তেমনি বাংলাদেশের মঙ্গলকাব্যগুলোর অনেকটা সংস্কৃত পুরাণের ছাঁচে রচিত হইয়াছিল এবং পুরাণের মতো বিভিন্ন সাম্প্রদায়িক উপধর্মের সহায়ক হিন্দু সমাজকে রক্ষার চেষ্টা করিয়াছিল। এই জন্য মূলত মঙ্গলকাব্য আদিম সংস্কার ও গ্রাম্য ব্রত ছড়ার উপর প্রতিষ্ঠিত হইলেও খ্রিস্টীয় ৫ম শতাব্দীর পরে চৈতন্য প্রভাবে যখন হিন্দু ধর্ম ও আচার বিচারের আমূল সংস্কার হইতে লাগিল, তখন আদিম ধরনের মঙ্গলকাব্যে ও সংস্কৃত পুরাণাদির পালিশ পড়িল। কিন্তু পুরাণের প্রভাবে মঙ্গলকাব্যের ঘটনা ও দেবদেবীর চরিত্র বৈশিষ্ট্য খুব যে পরিবর্তিত হইয়াছিল তাহা মনে হয় না। ধর্মমঙ্গলের উপাসনা পদ্ধতি ও আচার আচরণ অবশ্য বহুকাল ধরিয়া নিম্নবর্ণের মধ্যেই প্রচারিত হইয়াছিল। একথা ব্রাহ্মণ কবি মঙ্গল গান রচনা করিলে সমাজে পতিত হইতেন, কিন্তু মনসা ও চণ্ডীমঙ্গল কাব্যের মূলে অনার্য সংস্কার থাকিলেও পরবর্তীকালে সমাজের উচ্চবর্ণের কবিগণ এই কাব্য রচনা করিতে সংকুচিত হইতেন না। মঙ্গলকাব্যে দেবলীলা ও নরলীলাই মূল বক্তব্য। স্বর্গের সঙ্গে মর্তের কাহিনীগত মিল বক্ষ মঙ্গলকাব্যের বিশেষত শাক্ত মঙ্গলকাব্যের প্রধান লক্ষণ। কোনো দেবতা বা দেবী মর্তে নিজ পূজা ও প্রতিপত্তি প্রচারে উৎসুক হইয়া স্বর্গের কোনো দেবকুমার বা নর্তকীকে অভিশাপ দিয়া মর্তে প্রেরণ করিলেন। তাহারা মর্ত বা তার গর্ভে জন্মগ্রহণ করিল, বয়প্রাপ্ত হইল, তারপর দেবদেবীর নির্দেশে প্রত্যাদেশে বা স্বপ্নাদেশে পূজা প্রচারে সচেষ্ট হইল। কেহ বেদের ঘরে জন্মগ্রহণ করিল, কেহ বা বণিকের ঘরে আবির্ভূত হইল, কিন্তু মর্তকার্য গ্রহণ করিয়া তাহারা স্বর্গের কথা ভুলিয়া গেল। দেবদেবীরা মর্তে নিজ নিজ পূজা প্রচারের জন্য যে কোনো পন্থা গ্রহণ করিতেন। মঙ্গলকাব্যে মানুষের চরিত্রে তবু কোমলতা, করুণা, চারিত্র্য মহত্ব খুঁজিয়া পাওয়া যায়, কিন্তু দেব চরিত্রগুলোর অধিকাংশই কোনো বৃহৎ মহৎ ভাব দূরের কথা, সাধারণ মানবিক গুণেরই অভাব রহিয়াছে। রবীন্দ্রনাথ কৌতুকনাট্য স্বর্গীয় প্রহসনে এবং বলেন্দ্রনাথ বাংলা সাহিত্যের দেবদেবী প্রবন্ধে মঙ্গলকাব্যের দেবদেবীদের লইয়া যে কিছু পরিহাস করিয়াছেন তাহা অযৌক্তিক নহে। মনসামঙ্গল ও চণ্ডীমঙ্গলে দেবতার পূজা মসৃণভাবে প্রচারিত হইতে পারে নাই। মনসামঙ্গলের গোড়ার দিকে ঈষৎ নিম্নবর্ণের সমাজে দেবী মনসা কিছু প্রভাব প্রকাশ করিয়াই অভীষ্ট লাভ করিয়াছেন, কিন্তু বণিক সমাজের নেতা চাঁদ বেনের সঙ্গে তাহার বিরোধ দীর্ঘস্থায়ী হইয়াছে ও প্রচণ্ড আকার ধারণ করিয়াছে। সেই বিরোধে তাহার দেব মহিমা অত্যন্ত মলিন হইয়া গিয়াছে। কিন্তু চাঁদ সওদাগরের মানব চরিত্র ঠিক আদর্শ লোকের তুঙ্গ শীর্ষে স্থান না পাইলেও আধুনিক যুগের পাঠকেরও বিস্ময় আকর্ষণ করিতে পারিয়াছে। চণ্ডীমঙ্গলের দ্বিতীয় খণ্ডেরও চণ্ডী পূজার বিরুদ্ধে ধনপতির বিরোধিতা ততটা প্রবল নহে এবং ধনপতির চরিত্রও চাঁদের মতো স্বাতন্ত্র্যযুক্ত ও পৌরুষে উজ্জ্বল নহে। মনসার কাহিনীর মধ্যে একটা আদিম ধরনের অনাবৃত বলিষ্ঠতা আছে, যাহা চণ্ডীমঙ্গলের দ্বিতীয় খণ্ডে অনুপস্থিত।
ধর্মমঙ্গলে ধর্মঠাকুর প্রথম হইতেই দেবমহিমায় ভাস্বর, ভক্ত লাউ সেনকে পদে পদে রক্ষা করা, জয়ী করাইয়া গৌরবান্বিত করাতেই তাহার আনন্দ। ভক্তের প্রতি দেবতার বাৎসল্য ভাব প্রায় সমস্ত ধর্মমঙ্গল কাব্যে লক্ষ্য করা যাইবে। মনসা ও চণ্ডীর উপাসক সম্প্রদায় একদা নিশ্চয় প্রবল হইয়া গিয়েছিল এবং সমাজে এই দেবীদের পূজা বিষয়ক অনেক নিয়ম রীতি প্রচলিত ছিল, কিন্তু চণ্ডীমঙ্গল ও মনসামঙ্গল কাব্যে পূজাকৃত্যের বিস্তারিত বর্ণনা নাই। ধর্মমঙ্গলের কাব্যগত আখ্যান ও পূজা উপাসনা বিষয়ক বিচিত্র বিস্তারিত খুঁটিনাটি তথ্যগুলি সাংজাত পদ্ধতি ও ধর্মপুরাণের আকারে ধর্মপূজকদের মধ্যে কিছুকাল পূর্বেও বিশেষভাবে প্রচারিত হইয়াছিল, এখনও তাহা লুপ্ত হইয়া যায় নাই। আমাদের মনে হয় চণ্ডীমঙ্গল ও মনসামঙ্গল কাব্যগুলি যখন সাহিত্য হিসাবে রচিত হইতে আরম্ভ করে তখন চণ্ডী ও মনসা পূজা প্রাচীন কাল্ট রূপে আর ততটা প্রবল ছিল না। চৈতন্যের ঈষৎপূর্বে সাধারণ শিক্ষিত সমাজে চণ্ডী মনসা বাসুলি পূজা জনপ্রিয় ছিল বটে, কিন্তু চৈতন্যের প্রভাবের পরে মঙ্গল কাব্যাদি প্রচুর রচিত হইলেও হিন্দু সমাজে উচ্চ স্তরে হইতে চণ্ডী ও মনসা কাল্টহীন প্রভা হইয়া পড়িতেছিল। উপরন্তু এই জাতীয় সাহিত্য ও দেবী পরিকল্পনায় প্রচুর পরিমাণে পুরাণের প্রভাব পড়িয়াছিল। এই জন্য চণ্ডী ও মনসার মঙ্গলে ধর্মমঙ্গলের পূজা প্রকরণের মতো দীর্ঘ বর্ণনা নাই। পরদিকে ধর্মোপাসক সম্প্রদায় পশ্চিমবঙ্গের বহু স্থলে এখনও আছে এবং অদ্যাপি তাহারা ধর্মঠাকুরের অর্চনায় দ্বারা পুরাতন কাল্টের ধারা কতকটা রক্ষা করিতেছে। মনসা ও চণ্ডীমঙ্গলে বিরোধের কাহিনী আছে এবং ভক্তের সাহায্যে দেবীর পূজা প্রচারিত হইয়াছে। তাহার সঙ্গে আরেকটি বর্ণনা আছে যাহা ধর্মমঙ্গলে নাই। চণ্ডী ও মনসামঙ্গলে সামুদ্রিক বাণিজ্যের দীর্ঘ বর্ণনা আছে, যাহার প্রায় সবটাই কাল্পনিক এবং স্মৃতিরঞ্জিত। এককালে বাঙালি বণিক সমুদ্রপথে বাণিজ্য করিতে যাইত, ভারতের উপকূল ভাগে তাহাদের বাণিজ্য তরী ছুটিত। মনসা ও চণ্ডীমঙ্গলে বাণিজ্য ও বদল বাণিজ্যের অতিরঞ্জিত বর্ণনার মধ্যে তাহারই ক্ষীণ স্মৃতি রহিয়াছে। অপরদিকে ধর্মমঙ্গলের যুদ্ধবিগ্রহ অলৌকিক ঘটনার বাহুল্যই অধিক। উপরন্তু ধর্মমঙ্গলের আখ্যানভাগে রারভূমির স্থানীয় পরিবেশ এবং অতীত ইতিহাসের ক্ষীণ ভগ্নাংশের সন্ধান মিলিবে। আদিম ধরনের মহাকাব্যে এই দুই ধরনের কাহিনী অনুসৃত হইত। কোনটিতে সমুদ্রযাত্রা, দেশ দেশান্তরে ভ্রমণ, যুদ্ধ, যেমন রামায়ণে রাম কর্তৃক লঙ্কা অভিযান এবং অডেসিতে বর্ণিত ইউলিসিসের 10 বর্ষ ধরিয়া সমুদ্র পরিক্রমা, এবং কোনটিতে বীররসাত্মক যুদ্ধবিগ্রহ যেমন ইলিয়াদের ট্রয় যুদ্ধ, মহাভারতের ভাতৃবিরোধ স্থান পাইত। মঙ্গলকাব্যের কোনটিতে সমুদ্রযাত্রার বিস্তৃত বর্ণনা এবং কোনটিতে নায়কের বীরত্বব্যঞ্জক কাহিনী প্রাধান্য পাইয়াছে, যেমন ধর্মমঙ্গল কাব্য। মঙ্গলকাব্যের সঙ্গে যেমন পুরাণ ও মহাকাব্যের সাদৃশ্য আছে, তেমনি স্ক্যান্ডিনেভিয়ার প্রাচীন লোকগাথা এড্ডা ও স্কল্ডের সঙ্গেও ইহা সাদৃশ্য খুঁজিয়া পাওয়া যাইতে পারে। প্রাচীনকালে আইসল্যান্ডে এড্ডা নামক লোকগাথা গদ্যে এবং পদ্যে রচিত হইয়াছিল। স্ক্যান্ডিনেভিয়ার উপকথা এবং বীরত্ব ও প্রেমের গালগল্প এড্ডায় স্থান পাইয়াছে। দৈত্যদানব, দেবতা ও দেবোপম মানুষ এবং তাহাদের লোমহর্ষক কাহিনী এই লোকসাহিত্যের মূল বক্তব্য। ইহাতে যেমন নারী প্রেমের বর্ণনা আছে, তেমনি আছে সমুদ্রযাত্রা ও যুদ্ধবিগ্রহের আখ্যান। ধর্মমঙ্গলের লাউসেনের অদ্ভুত ক্রিয়াকর্মের সঙ্গে এড্ডা বর্ণিত সিগুড এর বীরত্ব কাহিনী বেশ সাদৃশ্য আছে। অবশ্য এড্ডার আখ্যানগুলিতে নৈরাশ্য বিষণ্ণতা প্রকাশ পাইয়াছে, কিন্তু আমাদের মঙ্গলকাব্যে দেবমহিমা ও ভক্তকথা ব্যাখ্যাত হইয়াছে বলিয়াই ইহাতে সবসময় ধর্মের জয় দেখাইবার চেষ্টা করা হইয়াছে। উভয় দেশের জলবায়ু চরিত্রাদর্শের মধ্যে এই পার্থক্য নিহিত আছে। উভয় কাব্যের মধ্যে আরও একটা পার্থক্য, এড্ডা মূলত লোকসাহিত্য, কিন্তু ষোড়শ শতাব্দীর মঙ্গলকাব্যে লোকধর্মের প্রচুর প্রভাব সত্ত্বেও ইহাকে বিশুদ্ধ লোকসাহিত্য বলা যায় না। ইহাতে একটা দীর্ঘকালাশ্রিত ঐতিহ্য রচনা প্রকরণ, কাহিনী পরিকল্পনায় বিচক্ষণ বিন্যাস পদ্ধতি এবং মানবজীবন সম্বন্ধে একটা আশাবাদী আদর্শের ইঙ্গিত আছে, যাহা ঠিক লোকসাহিত্যের অন্তর্ভুক্ত নহে। মঙ্গলকাব্যের সাহিত্যিক রূপ। মধ্যযুগে বাংলা সাহিত্যে মঙ্গলকাব্যকে ভূপরিমাণ স্থান অধিকার করিয়া আছে।
বস্তুত রামায়ণ মহাভারতকে বাদ দিলে এত অধিক সংখ্যায় আর কোনো কাব্য রচিত হয় না। শিল্প প্রকরণ ও সাহিত্যিক বৈশিষ্ট্য অনুসারে পাঠকের মনে প্রশ্ন জাগিতে পারে যে মঙ্গল কাব্য কোন শ্রেণীর কাব্য। মধ্যযুগীয় যাবতীয় কাব্য কবিতা দেবতার অবতার বা অবতার কল্প কোনো মহাপুরুষের পুণ্যশীল চরিত্র অবলম্বনে রচিত হইয়াছে। কেহ কেহ বলিয়া থাকেন যে বাংলাদেশ যেমন নদীমাতৃক, বাংলা সাহিত্যও তেমনি দেবমাতৃক। মঙ্গল সাহিত্যও দেবতার মাহাত্ম্য বিষয়ক কাব্য, তবে সে দেবতা যে উচ্চতর দেবলোকবাসী নহেন তাহা বলাই বাহুল্য। এখন দেখা যাক এই মঙ্গল কাব্যকে আমরা সাহিত্য বিচারে কোন শ্রেণীভুক্ত করতে পারি। মঙ্গল কাব্য যে প্রধানত কাহিনীকেন্দ্রিক তাহাতে দ্বিমত নাই। কাহিনীর সঙ্গে দেবলীলা, ধর্মতত্ত্ব এবং আরও নানাবিধ বর্ণনা মিশ্রিত হইয়া কাব্যগুলি বিপুলায়তন লাভ করিয়াছে। কেহ কেহ মঙ্গল কাব্যকে সংস্কৃত পুরাণের শেষ বংশধর বলিতে চাহেন, কেহ বা ইহাকে মহাকাব্য বলিয়াছেন, কেহ মঙ্গল সাহিত্যকে ধর্মগ্রন্থ বলিয়া ভক্তি করেন, কেহ এই ধরনের সাহিত্য হইতে বাংলার সমাজ মানুষের যথার্থ ঐতিহাসিক স্বরূপ সন্ধান করিতে চাহেন। মঙ্গলকাব্য যে একটি মিশ্র শিল্প তাহাতে সন্দেহ নাই। ইতিপূর্বে আমরা দেখিয়াছি যে সংস্কৃত পুরাণের সঙ্গে ইহার বৈশিষ্ট্যগত কিঞ্চিৎ সাদৃশ্য আছে। ভারতবর্ষে বৌদ্ধ যুগাবসানের পর যখন ব্রাহ্মণ প্রভাবিত হিন্দু ধর্মের পুনর্গঠনের প্রয়োজন হইয়াছিল, তখন স্মৃতি ও পুরাণের অনুশীলনে সমাজ লাভবান হইয়াছিল। বাংলাদেশে মধ্যযুগে মুসলমান প্রভাবে হিন্দু সমাজের ভিত্তিভূমি দুর্বল হইয়া পড়িলে একদিকে রঘুনন্দনের নব্যস্মৃতির প্রভাবে, আরেকদিকে চৈতন্যদেবের প্রেম ও ভক্তিধর্মের প্রবাহে হিন্দু সমাজে আত্মবিশ্বাস ও আত্মপ্রতিষ্ঠা স্বাভাবিক বাসনা আবার ফিরিয়া আসিল। কিন্তু তাহারই সঙ্গে সমাজের একটু দূরে এবং পরিবারের অন্তঃপুরে যে সমস্ত লোক ধর্মাশ্রয়ী দেবদেবীর পূজা অর্চনা চলিতেছিল, ষোড়শ শতাব্দীর সংস্কৃত প্রভাবিত পৌরাণিক সংস্কৃতির সাহায্যে এই অন্তেবাসী দিগকে জাতে তুলিবার চেষ্টা চলিতে লাগিল। সংস্কৃত পুরাণের প্রভাবে ও আদর্শে এই সমস্ত ছড়া, ব্রতকথা ও কৃত্যগুলি পুরাণের সমতই সমস্ত হিন্দুর সমাজ আদর্শকে রক্ষার চেষ্টা করিয়াছে। পুরাণের স্বর্গ প্রতিস্বর্গ, মন্বন্তর, বংশানুচরিত্রের সঙ্গে মঙ্গলকাব্যের রেখায় মিল নির্ণয় সম্ভব নহে। কিন্তু পুরাণে যেমন দেবমাহাত্ম্য ও রাজবংশের কাহিনী বর্ণিত হইয়াছে, মঙ্গলকাব্যের সীমাবদ্ধ ক্ষেত্রে প্রায় অনুরূপ ব্যাপার আংশিকভাবে সমাধা হইয়াছে। অবশ্য রাজবংশের স্থলে সাধারণ মানুষের রাজত্ব লাভ, কালকেতু, বিভিন্ন বণিক সমাজের প্রাধান্য, 7 শতাংশ ধনপতি এবং বড় বড় বীর পুরুষের যেমন লাউসেন কাহিনী মঙ্গলকাব্যে অধিকতর প্রাধান্য পাইয়াছে। সর্বোপরি সমস্ত পুরাণে একটা বিশেষ দেবতত্ত্ব, ধর্মতত্ত্ব ও দার্শনিকতার উল্লেখ দেখিতে পাওয়া যায়। অবশ্য পুরাণের বিচিত্র জটিল কলেবরের সঙ্গে মঙ্গলকাব্যের তুলনা চলিতে পারে না। পুরাণের রীতি ও বচনায় নানা হস্তক্ষেপের ফলে ইহার রচনাগত বিশৃঙ্খলতা কেবলই বাড়িয়া গিয়াছে। শেষ পর্যন্ত পুরাণ সাহিত্য বিশ্বকোষে পরিণত হইয়াছে। কিন্তু মঙ্গলকাব্যে কিছু অপ্রাসঙ্গিকতা ও বর্ণনার শিথিলতা থাকিলেও ইহা হইতে কাব্যধর্ম ও কাব্য প্রকরণ কখনও বিনষ্ট হয় নাই। তাই মঙ্গলকাব্যের সংস্কৃত পুরাণের আদর্শ কিঞ্চিৎ ছায়াপাত করিলেও ইহাকে পুরোপুরি পুরাণ বলা যায় না। কবিগণ অবশ্য প্রাচীন পুরাণের সঙ্গে যোগাযোগ রাখিয়া কখনো কখনো মনসামঙ্গলকে পদ্মাপুরাণ ও ধর্মমঙ্গল বা ধর্মমঙ্গলের অংশবিশেষকে হাকন্দ পুরাণ, শ্রীধর্মপুরাণ, শূন্য পুরাণ বলিয়াছেন। কিন্তু পুরাণের সঙ্গে মঙ্গলকাব্যের প্রত্যক্ষ যোগাযোগ খুব গভীর নহে। মঙ্গলকাব্যের যথার্থ মহাকাব্যের বীজ নিহিত আছে। প্রত্যেক দেশে উপকথা, ব্রতকথা বা লৌকিক গালগল্পই ক্রমে ক্রমে বহুজনের মিলিত চেষ্টায় মহাকাব্যে পরিণত হয়। মঙ্গলকাব্যগুলি যেমন ছড়া পাঁচালী, ব্রতকথার মধ্যে দিয়া বিশাল কাহিনী কাব্যে পরিণত হইয়াছে, ঠিক তেমনি প্রাচ্য ও পাশ্চাত্য দেশেও ব্যালাড বা লোকগাথার মধ্য দিয়া আর্য মহাকাব্য বা ইপিক অফ গ্রোথের যেমন রামায়ণ, মহাভারত, ওডিসি, ইলিয়াড উৎপত্তি হইয়াছে। কাহিনীর চরিত্র রচনারীতির গম্ভীর ও মহৎ বিশালতা না থাকিলে মহাকাব্য যথার্থ গৌরব লাভ করিতে পারে না। সর্বোপরি মহাকাব্য জাতি বা সমাজ মন হইতে জন্মলাভ করে, ইহা কোনো কবির একান্ত নিজস্ব সৃষ্টি নহে। মঙ্গলকাব্যের দেবপ্রাধান্য বাদ দিলে ইহাতে বিশাল কাহিনী, বিচিত্র চরিত্র, বড় বড় সংঘর্ষ, দেবদানবের সংঘাত ইত্যাদি বর্ণিত হইয়াছে। মনসামঙ্গলে কলার মান্দাসে করিয়া বেহুলার লক্ষিন্দরের শবদেহ সহ যাত্রা, চণ্ডীমঙ্গলে কালীদহে
কমলেগামিনী বর্ণনা এবং ধর্মমঙ্গলে মাহুদ্দার সঙ্গে কলিন্ডা কানাডার যুদ্ধ নিশ্চয়ই বিস্ময় উদ্রেক করে। 4 শতকের বিদ্রোহ এবং পরিশেষে দেবীর পূজা স্বীকার শুধু মহাকাব্য নহে, ট্র্যাজেডিরও উপাদান হিসেবে নিতান্ত তুচ্ছ হইত না। ধর্মমঙ্গলের রারভূমির চিত্র, যুদ্ধবিগ্রহ, ইতিহাসের সংকেত এত স্পষ্ট যে কেহ কেহ ইহাকে রারের জাতীয় কাব্য বলিয়া থাকেন। কাজেই মঙ্গলকাব্যের সঙ্গে মহাকাব্যের বাহ্যিক সাদৃশ্য সহজেই লক্ষ্যগোচর হইবে, কিন্তু একটু তলাইয়া দেখিলে মঙ্গলকাব্যে পুরাপুরি মহাকাব্যের স্বাদ পাওয়া যাইবে না। মহাকাব্যের কাহিনীগত বিশালতা ও জটিলতা, সমাজ মানুষের সঙ্গে নিবিড় যুগ চরিত্র, পরিকল্পনার সুবৃহৎ আদর্শ, সর্বোপরি মহাকাব্যের রস ও রচনারীতি মঙ্গলকাব্যের প্রায় কোথাও পাওয়া যাইবে না। পর্যায় লাচাডি ছন্দে পাঁচালীর ঢঙে রচিত পর্যার লাচাডি ছন্দে পাঁচালী ঢঙে রচিত এই সমস্ত ধর্মীয় আখ্যানগুলিকে মহাকাব্য বলিলে আত্মপ্রসাদ পরিতৃপ্ত হয় বটে, কিন্তু মহাকাব্যের মর্যাদা রক্ষিত হয় না। লৌকিক এবং পৌরাণিক আদর্শ মিশ্রিত, লৌকিক দেবদেবী মহিমা প্রচারক এবং ভক্তের গৌরবাচক এই মঙ্গলকাব্যগুলি আখ্যানকেন্দ্রিক ধর্মীয় সাহিত্য বলিয়া গৃহীত হইতে পারে। স্ক্যান্ডিনেভিয়ার এড্ডা, সাগা বা স্কল্ড এর সঙ্গে ইহার খানিকটা সাদৃশ্য আছে। অবশ্য সাগা প্রধানত গদ্যে রচিত হইত এবং স্ক্যান্ডিনেভিয়ার এই লোকসাহিত্যে দেবদানবের বর্ণনা থাকিলেও ইহাতে বলিষ্ঠ মানব জীবনের যে কর্মমুখর ও রণসংকুল বিরাট চিত্র আছে, একমাত্র ধর্মমঙ্গলের কিয়দংশ বাদ দিলে অন্য কোনো মঙ্গলকাব্যে সেই বৈশিষ্ট্য বড় একটা খুঁজিয়া পাওয়া যায় না। এখন আমরা পড়ব মঙ্গলকাব্যের শ্রেণী। ইতিপূর্বে আমরা দেখিয়াছি যে খ্রিস্টীয় ৫ম শতাব্দীর শেষ ভাগ হইতে আরম্ভ করিয়া ১৮ শতাব্দীর সপ্তম দশক পর্যন্ত যে সমস্ত মঙ্গলকাব্য রচিত হইয়াছে তাহাতে লৌকিক গ্রামীণ সংস্কার, আর্যেতর দেব বিশ্বাস এবং পৌরাণিক ব্রাহ্মণ্য সংস্কার ও চিন্তাধারা ক্রমে ক্রমে সমন্বয় লাভ করিতেছিল। বস্তুত মঙ্গলকাব্যের মূল অষ্ট্রিক সংস্কার বা আদিম জীবনাদর্শ হইতে জন্ম লাভ করিলেও মধ্যযুগে বাংলাদেশে পুরাণের প্রভাবের ফলে ব্রাহ্মণ্য ও অব্রাহ্মণ্য সংস্কৃতির পারস্পরিক বিরোধিতা হ্রাস পাইতে লাগিল। তাহা হইলেও মঙ্গলকাব্যে স্পষ্ট দুটি ধারা লক্ষ্য করিতে পাওয়া যায়, একটি যথার্থ মঙ্গলকাব্যের ধারা, আরেকটি সংস্কৃতায়িত ও পুরাণানুসারী মঙ্গলকাব্যের ধারা। যথার্থ মঙ্গলকাব্য বলিতে আমরা মূল আর্যেতর ভাবধারার সঙ্গে পৌরাণিক সংস্কারের সমন্বয়ী আদর্শে রচিত মঙ্গল সাহিত্যকে নির্দেশ করিতেছি। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, শিবায়ন, ধর্মমঙ্গল, কালিকামঙ্গল এগুলি যথার্থ মঙ্গলকাব্যের ধারা। শীতলামঙ্গল, রায়মঙ্গল, ষষ্ঠীমঙ্গল, বাসুলীমঙ্গল প্রভৃতি অপ্রধান মঙ্গলকাব্যও ইহার অন্তর্ভুক্ত। শিবায়ন, ধর্মমঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, শিবায়ন, ধর্মমঙ্গল, কালীমঙ্গল মানে বিদ্যাসুন্দর এগুলোর যথার্থ মঙ্গলকাব্যের ধারা। শীতলামঙ্গল, রায়মঙ্গল, ষষ্ঠীমঙ্গল বা বাসুলীমঙ্গল প্রভৃতি অপ্রধান মঙ্গলকাব্যও ইহার অন্তর্ভুক্ত। শিবায়ন, ধর্মমঙ্গল, রায়মঙ্গল প্রভৃতিতে পুরুষ দেবতার মাহাত্ম্য বর্ণিত হইলেও মঙ্গলকাব্য স্ত্রী দেবতা প্রধান। চণ্ডী, মনসা, কালিকা, শীতলা, বাসুলী সমস্তই শক্তি দেবতা। অধিকাংশ শাক্ত মঙ্গলকাব্যের প্রথমেই দেখা যায় যে শিবের পূজা ও প্রভাব প্রদর্শনে ঈর্ষাতুর হইয়া মনসা ও চণ্ডী শিবের সমকক্ষতা করিবার জন্য নিজ নিজ পূজা প্রচারে সচেষ্ট হইয়াছেন এবং তাহারা স্বামী বা পিতার বিরুদ্ধে যাইতে কিছুমাত্র দ্বিধা করেন নাই। এই স্ত্রী দেবতারা শৈব ভক্তকে উৎপীড়িত করিয়া ভয় দেখাইয়া শিবের প্রভাব খর্ব করিয়া নিজেরাই আপন আপন মাহাত্ম্য প্রচারে পথ খুঁজিয়াছেন। সাধারণ লোকে ভোলা মহেশ্বরের নিষ্ক্রিয় নিরাসক্ত বৈদান্তিক নির্বেদ বড় একটা পছন্দ করে না। তাহারা শক্তি দেবীর প্রতি প্রচণ্ড রোষ ও অপরিমিত কৃপার মধ্যে পরম নির্ভরতা খুঁজিয়া বেড়ায়। তাহারা দেবীর কাছে ঐহিক ঋদ্ধি, অসীম প্রতাপ, অদ্ভুত অলৌকিক শক্তি প্রার্থনা করিত। মোগল পাঠানের সংঘর্ষের সময় বা পাঠান যুগে নানা রাষ্ট্রিক ও সামাজিক দুর্দৈব চলিয়াছিল। খ্রিস্টীয় ৫ম শতাব্দীর শেষের দিকে হাফসি কুশাসনে এবং ১৬শ শতাব্দীর শেষের দিকে মোগল পাঠানের প্রায় ২৫ বৎসরব্যাপী ভয়াবহ সংঘর্ষের ফলে বাঙালির গৃহস্থালী ভাঙ্গিয়া পড়িয়াছিল, সমাজের বন্ধন ও বিন্যাসেও বাঁধন ধরিয়াছিল। আজ যে
যে প্রকার ভূস্বামী ও প্রবল প্রতাপান্বিত ব্যক্তি, কাল সে সুলতানের রোষে পড়িয়া সর্বশান্ত হইতেছে। কত ডিহিদার মামুদ শরীফ যে নিরীহ বাঙালির উপর অত্যাচার করিয়াছে, কে তাহার হিসাব রাখে? এই যে সমাজের উপর নিজ ঠিক থাকিতেছে না, চারিদিকে একটা তরল চঞ্চল অবস্থা মানুষের মনকে নিশ্চেষ্ট করিয়া তুলিতেছে। এরূপ মানসিক ও সামাজিক অবস্থায় সাধারণে এমন দেবতা বা দেবীর পূজা করিতে চাহে, যাহার প্রসাদ যেমন আকস্মিক ও অপরিমিত, রুশু তেমনি হঠাৎ আসিয়া হানা দেয়। সামাজিক বিশৃঙ্খলার দিনে লৌকিক কাব্য পরিকল্পনায় মার্জিত রুচি ও উচ্চতর ভাবকল্পনা বিকাশ লাভ করিবার সুযোগ পায় নাই। অবশ্য কেহ কেহ মঙ্গলকাব্যের দুর্বল ও বিবর্ণ পরিকল্পনাকে এই বলিয়া প্রশংসা করিয়া থাকেন যে, মঙ্গলকাব্যে মর্তের আলো আধার ভালো মন্দ দিয়া গঠিত সাধারণ মানুষগুলি অঙ্কিত হইয়াছে এবং সার্থকভাবে অঙ্কিত হইয়াছে। দেবতাদের চরিত্র মলিন হইলই বা। আমাদের মনে হয় এই সমস্ত মঙ্গলকাব্য যে সমাজের জন্য রচিত হইয়াছিল, সে সমাজের লোকের মহত্ব উচ্চ আদর্শের বড় একটা ধার ধারিত না। বহুদিন ধরিয়া সামাজিক জাড্যের বশে তাহাদের মন এমন বিকল হইয়া পড়িয়াছিল যে, চণ্ডী মনসার খামখেয়ালিপনা ও নীচতা এবং শিবের কাম লোলুপতাকে তাহারা দেবতাদের লীলাখেলা বলিয়া প্রসন্ন উদাসীনতার সঙ্গে গ্রহণ করিত। তাই মঙ্গলকাব্যের দেবদেবীর চরিত্রের অধিকাংশ স্থলে সঙ্গতি রক্ষিত হয় নাই। মানব চরিত্রেও যে সর্বদা সঙ্গতি বজায় থাকিয়াছে তাহা নহে। চাঁদের তীব্র মনসা বিরোধিতা এবং পরে মহানন্দে দেবীর দেউল দেহারা নির্মাণ করিয়া দেবীর পূজা অর্চনার কাহিনীর মধ্যে সঙ্গতি খুঁজে পাওয়া যায় না। শিবায়নে শিবের তরুণী ভার্যা বিড়ম্বিত জীবন এবং কুচ নারীর প্রতি আসক্তি কবিদের কল্পনাকে ধূলিধূসর করিয়া দিয়াছে। আসল কথা, মঙ্গলকাব্যের কবিগণ উচ্চতর পৌরাণিক আদর্শ সম্বন্ধে অবহিত হইয়াও গ্রামীণ বৈশিষ্ট্য ত্যাগ করিতে পারেন নাই। এজন্য যদি কোনো আধুনিক সমালোচক মাইকেল মধুসূদনের প্রশংসা করিতে গিয়া মনসামঙ্গল ও শিবায়নকে কঠোর ভাষায় নিন্দা করেন, তাহা হইলে আপত্তি করা যাইবে না। সে যুগে আর এক প্রকার মঙ্গলকাব্য রচিত হইত, যাহা প্রধানত সংস্কৃত পুরাণকে আশ্রয় করিয়াছিল। সংস্কৃত পুরাণ কুশগ্রন্থ ধরনের গ্রন্থ হইলেও ইহাতে নানা দেবদেবীর লীলা ও ঋষিবংশ রাজবংশের বিস্তারিত পরিচয় আছে। আমরা পূর্বে দেখিয়াছি যে, বৌদ্ধ যুগ শিথিল হইয়া পড়িলে বিধবন্ত হিন্দুর সমাজ জীবন, নৈতিক আদর্শ, দেববাদ ও স্মার্ত সংস্কৃতিকে পুনর্গঠিত করিবার জন্য রাজাদের সক্রিয় অনুপ্রেরণা ও নির্দেশে ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায় নানা কাহিনী ফাঁদিয়া পুরাণ রচনায় প্রবৃত্ত হইয়াছিল। অষ্টাদশ মহাপুরাণ ও অষ্টাদশ উপপুরাণ দেবব্যাসের আমরা পূর্বেই দেখিয়াছি যে, বৌদ্ধযুগ শিথিল হইয়া পড়িলে বিধ্বস্ত হিন্দুর সমাজ জীবন, নৈতিক আদর্শ, দেববাদ ও স্মার্ত সংস্কৃতিকে পুনর্গঠিত করিবার জন্য রাজাদের সক্রিয় অনুপ্রেরণা ও নির্দেশে ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায় নানা কাহিনী ফাঁদিয়া পুরাণ রচনায় প্রবৃত্ত হইয়াছিলেন। অষ্টাদশ মহাপুরাণ ও অষ্টাদশ উপপুরাণ বেদব্যাসের নামে চলিলেও অনেক পুরাণ বিশেষ প্রাচীন নহে। কোনো কোনো পুরাণে প্রচুর প্রক্ষেপ ঘটিয়াছে। তখন ভারতীয় হিন্দু সমাজ ও জীবনে অবক্ষয়ের যুগ আরম্ভ হইয়া গিয়াছে। সেই ভাঙনের চিহ্ন সংস্কৃত পুরাণের নানা স্থানে লক্ষ্য করা যাইবে। কোনো কোনো পুরাণে নির্জলা কামায়ন ধর্মের গেরুয়া ভ্যাক ধারণ করিয়াছে। কোথাও কোথাও পুরাণের দেবতাকে অ্যামারস গ্যালটন রূপেই অঙ্কিত করা হইয়াছে। নরোত্তম ও নারায়ণকে নমস্কার করিয়া এবং দেবী সরস্বতীর জয়ধ্বনি উচ্চারণ করিয়া পুরাণাকার গ্রন্থ রচনায় অগ্রসর হইলেও বহুস্থলে অতি কুরুচিপূর্ণ হৃদংসার কথা বলিতে তাদের বিন্দুমাত্র সংকোচ হয় নাই। সে যাহা হোক, হিন্দুর চাতুর্বর্ণ ও ব্রাহ্মণ্য সংস্কৃতি সংরক্ষণ ও পরিপোষণের জন্য এই পুরাণগুলি যে বিশেষভাবে কার্যকরী হইয়াছিল এবং পরবর্তী পৌরাণিক ও স্মার্ত হিন্দু সমাজকে বহুস্থলে বর্মের মতো রক্ষা করিয়াছিল, তাহা অস্বীকার করা যায় না। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে যখন উচ্চবর্ণ ও মধ্যবর্ণের সমাজে চৈতন্য প্রভাব সঞ্চারিত হইতে লাগিল, তাহার কিছু পূর্ব হইতে এই সমাজে স্মার্ত ও পৌরাণিক আদর্শ
প্রবলভাবে অনুশীলিত হইতেছিল। মুসলমানের ধর্মান্তরিতকরণের নীতি এবং উচ্চাভিলাষী হিন্দুদের আচারে আচরণে ইসলামী আদর্শ গ্রহণে সমাজপতিগণ নিশ্চয় শঙ্কিত হইয়াছিল। তাই চৈতন্যের পূর্ব হইতে পৌরাণিক ভাবাদর্শ আবার উচ্চতর সমাজে প্রচার লাভ করিতেছিল। ভাগবত, বিষ্ণু পুরাণ প্রভৃতি পৌরাণিক গ্রন্থই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কলেবর নির্মাণ করিয়াছে। তাই সমাজে যখন অপৌরাণিক মঙ্গলকাব্য ভক্তিভরে রচিত ও পঠিত হইতেছিল, তখন পুরাণ সংস্কৃতিতে আস্থাবান লেখক ও পাঠক সমাজ হয়তো বিশুদ্ধ পুরাণ কেন্দ্রিক মঙ্গলকাব্যের প্রয়োজন বোধ করিতেছিল। তাই সংস্কৃত পুরাণ অবলম্বনে মার্কণ্ডেয় পুরাণ, দেবী ভাগবত ইত্যাদি অবলম্বনে দেবী মাহাত্ম্য, দেবী মঙ্গল, চণ্ডিকা বিজয়, গৌরী মঙ্গল, দুর্গা ভক্তি তরঙ্গিনী, গঙ্গা মঙ্গল রচিত হইয়াছিল। অবশ্য ইহাতে কিছু কিছু গল্পাংশ থাকিলেও আদর্শনীতি ও তত্ত্বের দিক দিয়া এই কাব্যগুলি পুরোপুরি পুরাণকেই অনুসরণ করিয়াছে। কোনো কোনো স্থলে ইহাকে পুরাণের অনুবাদ বলিয়া মনে হয়। তবে লৌকিক মঙ্গলকাব্যের তুলনায় পৌরাণিক মঙ্গলকাব্য বিশেষ জনপ্রিয় হইতে পারে নাই। জনসাধারণ এবং মধ্যশিক্ষিত সম্প্রদায় মনসা চণ্ডীর কথাই শুনিতে চাহিত, যাহাতে বিরোধ আছে। দেবীর প্রচণ্ড ক্রোধ ও অহেতুক কৃপা করুণা বর্ণিত হইয়াছে, যাহাতে নিষ্কিঞ্চন বেদু সাতঘরা ধন পাইতে পারে, নিমজ্জিত সপ্তটিঙা ভাসিয়া ওঠে, মৃত সন্তানগণ পুনর্জীবন লাভ করে, যাহার আগাগোড়া ঐহিক ঋদ্ধির স্বর্ণাবরণ এবং প্রবল শক্তির রক্তাম্বরে আবৃত, সাধারণে তো তাহাকে সসম্মানে শিরোধার্য করিবেই। মনসা ও চণ্ডী মঙ্গলের এই জন্যই জনচিত্তে এত আদর হইয়াছিল। মঙ্গলকাব্যের মঙ্গল নামটি এত জনপ্রিয় হয়েছিল যে শাক্ত বিরোধী বৈষ্ণব সম্প্রদায়ও নিজ নিজ সম্প্রদায়গত কাব্য ও মহাজন জীবনীতে মঙ্গল শব্দ ব্যবহার করিয়াছে। চৈতন্য মঙ্গল, অদ্বৈত মঙ্গল এবং কৃষ্ণলীলা বিষয়ক গোবিন্দ মঙ্গল, কৃষ্ণ মঙ্গল, রসিক মঙ্গল, জগন্নাথ মঙ্গল প্রভৃতি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। অবশ্য এগুলোকে আদৌ মঙ্গলকাব্যের ধারার মধ্যে গণনা করা যায় না। রাধাকৃষ্ণের লীলা এবং বৈষ্ণব মহাজনের জীবনের আদর্শ প্রেম, ভক্তি ও শুদ্ধ জ্যোতি জীবন ইহার মূল বক্তব্য। ইহাতে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও সাধনার ছায়াপাত হইয়াছে। বলপ্রতাপ, প্রচণ্ডতা ও শক্তির দম্ভ এবং সাম্প্রদায়িক প্রতিযোগিতায় বৈষ্ণব মঙ্গলকাব্যের লক্ষণ নহে। অবশ্য লোচনের চৈতন্য মঙ্গলকাব্যের ধারা কথঞ্চিত অনুসৃত হইয়াছে। 19শ শতাব্দীতেও মঙ্গল শব্দটি আধুনিক কবিগণ ব্যবহার করিয়াছিলেন। বিহারীলালের শারদা মঙ্গল এবং সুরেন্দ্রনাথ মজুমদারের মাদক মঙ্গল এই প্রসঙ্গে স্মরণীয়। অবশ্য আধুনিক জীবন, কবি প্রতীতি ও কাব্যকলার সঙ্গে মধ্যযুগীয় মঙ্গলকাব্যের কোনো দিক দিয়া কিঞ্চিৎ মাত্র সাদৃশ্যও নাই।